হ্যাঁ, এটা তো একটা ফ্যান্টাসি। সরকারি দল সরকারে গেলে সরকারি দল হয়ে যায়, আর বিরোধী দলে গেলে বিরোধী দল হয়ে যায়। বিরোধী দল মনে করে যে জনগণকে ডাক দিলেই রাস্তায় নেমে যাবে, আর সরকারি দল মনে করে জনগণ তো আসলে জনগণ তো ছাগলের 3 নাম্বার বাচ্চা। সবাই আসলে জনগণকে লারালাপ্পা ভাবে। এর জন্যই জনগণের কাছেই তাদের পরাজয় স্বীকার করতে হয়। এ কারণেই জনগণই যে আলটিমেট ক্ষমতা, জনগণই যে আলটিমেট শক্তি, এটা ওই শপথটা নেওয়ার সাথে সাথে ওরা ভুলে যায়। সেটা সরকারি দল হোক আর সেটা বিরোধী দল হোক। ওই যে, কারণ আমাদের কাছে তো দেশের থেকে দল বড়, দলের থেকে ব্যক্তি বড়। আমাদের আসলে ডিএনএ নষ্ট হয়ে গেছে। এই জাতির ডিএনএ, রাজনীতি, এই ডিএনএ পরিষ্কার করা দরকার। এই জাতির ডিএনএ যতক্ষণ পর্যন্ত আমরা পরিষ্কার না করতে পারবো, এই সিচুয়েশন কম বেশি কন্টিনিউ করতে থাকবে। আর এই বাংলাদেশে এই মুহূর্তে এমন কোনো নেতা নাই যার ডাকে 5 লাখ কেন 50টা জনগণ স্বতঃস্ফূর্ত হয়ে তারা মাঠে নামবে। হ্যাঁ, তাদের দলীয় কর্মী হতে পারে, ভাড়াটেগুলো হতে পারে, বাট আমরা যারা দেশের পক্ষে দাঁড়িয়েছিলাম, আমাদের কাছে, আমাদের মতো মানুষ যাদের কাছে একটাই দল ছিল যেটার নাম বাংলাদেশ উইথ এ ক্যাপিটাল বি, আমাদেরকে তারা রাস্তায় নামাতে পারবে না। কারণ তাদের সবার চেহারা, ক্ষমতার লোভ, তাদের লালসা আমরা অলরেডি দেখেছি। হ্যাঁ, আমরা চুপ থাকি, অধিকাংশ মানুষই চুপ থাকে, বাট আমরা সব কিছু বুঝি, আর তারা মনে করে আমরা কিছুই বুঝি না। এই কারণে আল্লাহ নাও করুক আরেকটা গণ অভ্যুত্থান হলে ওইটার রূপ আরও অনেক ভয়াবহ হবে। ওইটা যেটা হবে, লাস্ট টাইম তো আসলে বাংলাদেশ গৃহযুদ্ধে যেতেও যায় নাই, সেটা তখন গৃহযুদ্ধে চলে যাবে এবং সেটা অনেক বেশি রক্তক্ষয়ী হবে। এবং আমার প্রত্যাশা থাকবে রাজনৈতিক দলসমূহ, সেটা সরকারি দল হোক, বিরোধী দল হোক, নতুন দল হোক, তারা যাতে এই ভুলগুলো না করে। কারণ এটা যদি করে, নেপালের মতো রাস্তায় রাস্তায় সকল রাজনীতিবিদরা মাইর খাবে, সেটা যেই দলেরই হোক। মানুষ তখন বলবে যে রাজনীতিবিদ দেখলেই পিছু, কারণ এরাই দেশটাকে খাদের দিকে নিয়ে গেছে। নেপালে আমরা সেই চিত্র কিন্তু আমরা দেখেছি, যে ওরা তখন কোন দল তারা চিন্তা করেনি। আমরা চাই না সেই দৃশ্য বাংলাদেশের মাটিতে, বাংলাদেশের রাস্তায় দেখতে। সো এটা যাতে আমরা সবসময় মনে রাখি, আমরা যাতে ইতিহাস থেকে শিখি। আসলে বলা হয় ইতিহাস থেকে সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে ইতিহাস থেকেই কেউ শিখে না, বাট আমরা যাতে সেই ভুলটা না করি সেটা বারংবার মনে করিয়ে দেওয়ার চেষ্টা করব। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি সরকার বর্তমান দেশ চালাচ্ছে তারেক জিয়ার নেতৃত্বে। বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে বড় দল, তারা 2/3 ভোট পেয়ে ক্ষমতায় এসেছে। 51% জনগণ তাদেরকে ভোট দিয়েছে। তো জনগণের একটা অনেক বড় ম্যান্ডেট তাদের কাছে, তাদের হাতে আছে বা তাদের সাথে আছে। বাট সেই সাথে যেই 69 বা 70% মানুষ গণভোটে হ্যাঁ বলেছে, যারা জুলাই সনদের বাস্তবায়ন পুঙ্খানুপুঙ্খভাবে দেখতে চায়, সেটাকে তারা টেকনিক্যালি ইগনোর করেছে। তারা অন্তর্বর্তীকালীন সরকারের 133টা অধ্যাদেশের মধ্যে 115টাকে তারা বাস্তবায়ন করে যেই কি অধ্যাদেশগুলো ছিল, সেটা বিচার বিভাগকে স্বাধীন করার জন্য হোক, সেটা মানবাধিকার কমিশনকে স্বাধীন করার জন্য হোক, সেটা বিচারপতিদের নিয়োগের ক্ষেত্রে হোক, সেটা গুম অধ্যাদেশকে আইনে পরিণত করার জন্য, এগুলোকে তারা টেকনিক্যালি অ্যাভয়েড করে গেছে। এখন তাদের মনে হতে পারে যে আমরা তো 115টা করেছি, 2/3 মানুষ আমাদের ভোট দিয়েছে, আমরা এটা করতেই পারি। বাট তারা যে আসলে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে সেই প্রতিজ্ঞা তারা পালন করে নাই, এটা কিন্তু জাতি দেখেছে এবং জাতি মনে রেখেছে। হ্যাঁ, আসলে জাতি এখন ক্লান্ত। এই স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে এই ধরনের অস্থিরতা, সবগুলা সাফার করতে করতে বর্তমান যেই ইন্টারন্যাশনাল ক্রাইসিস, যুদ্ধ, মধ্যপ্রাচ্য, সব কিছু ইম্প্যাক্ট তো সাধারণ মানুষের পকেটে এসে হিট করে, পেটে এসে হিট করে। বাংলাদেশি মানুষ ক্লান্ত, পরিশ্রান্ত, কিন্তু বাংলাদেশি মানুষ মগা না। বাংলাদেশি মানুষ সব বুঝে, এবং বুঝে দেখেই সময়ে সেটা দেরি হয়ে যায়। পলিমাটির মানুষ তো একটু স্লো মুভ করে, সব কিছু একটু স্লো মুভ করে। নেপালিদের মতো পাহাড়ি না যে গায়ে গতরে দৌড় দিয়ে, এটা তো হিমালয়ে ওইটা অভ্যাস। আর আমরা নদী নালায় সাঁতার কাটা অভ্যাস। সো আমরা একটু আরামপ্রিয়, একটু অলস। বাট আমরা যখন জাগি তখন কিন্তু ওই নদীর স্রোতের মতো স্রোতে পালায় যায়। নয়তো এত বড় বড় সেনাপতিরা আওয়ামী লীগের কেমনে পালায় গেল, তাই না?
কই, তারা যখন রাস্তায় নামতো তাদের সাথে তো হাজার হাজার মানুষ থাকতো, এত এত টাকা, এত আইন, এত ক্ষমতা তাদের ছিল, পালায় গেল না? সো আপনারাও যদি মনে করেন যে আপনাদের অনেক ক্ষমতা হয়ে গেছে বা অনেক ক্ষমতা আপনারা অ্যাকোয়ার করে ফেলবেন, আপনারা জাতিকে লাম সাম আম জাম কদু মধু সব বুঝায় ফেলবেন, ভুল করবেন, করেন না, শাসন করেন না, জাতিকে ভালোবাসেন। বাংলাদেশের মানুষ কি জানেন, আপনি ওর জন্য হাঁটু জলে নামবেন, ও আপনাকে ডুব দিয়ে যায় পানির থেকে, আপনাকে উঠায় আনার চেষ্টা করবে। কিন্তু আপনি যদি আম জাম যদু মধু বুঝান, সময়ে আপনার সব হারাইতে হবে। সেটা করেন না, নাটক করেন না, আর বুঝে মনে করেন না যে আমরা বুঝি না। মানে কে করাইতেছে বা কোন প্ল্যান চলতেছে সব কিছু আমাদের না, যে এই জেনারেশন একদম চোখের সামনে আপনাদের নিয়ে আসবে এমন একটা, আপনারা আপনাদের এই মন্ত্রী পরিষদে অনেক মন্ত্রীরা আছেন যারা আগে, আজ থেকে 17-18 বছর আগে আপনারা মন্ত্রী ছিলেন, বাট সময় বদলায় গেছে। আপনি সংবিধানের ধারা আর সংবিধানের বিধি আর এইসব বলে আপনি এই জেনারেশনকে কিচ্ছু বুঝাতে পারবেন না। সময় এরা সংবিধান বুড়িগন্ধে ছুঁড়ে ফেলে দিবে। ওরা 24 ঘন্টার মধ্যে এরকম সংবিধান 5টা খাড় করায় ফেলবে। সেই যুগে আমরা বসবাস করি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সো আপনি এই সংবিধানের ধারা দিয়ে এই জেনারেশনগুলোকে আটকাতে পারবেন না। এগুলো এই থিওরিতেই যান না, তাহলে আপনি সবার আগে ফেল করবেন। ঠাকুরমার ঝুলির গল্প বলে লাভ হবে না। ইনফরমেশন এরা বিশ্বাস করে, এরা সব কিছু ট্রান্সপারেন্ট দেখতে অভ্যস্ত। ট্রান্সপারেন্ট থাকেন তাইলে দেখবেন অনেক কিছুই ওরা আমলে নেবে না। বাট ট্রান্সপারেন্ট থাকবেন না, আপনি যদি চিন্তা করেন 3, ওরা আগাবে 300-তে। ডিপ স্টেট খুব ইন্টারেস্টিং একটা ঠাকুরমার ঝুলির গল্পে একটা অনেক সুন্দর একটা ক্যারেক্টার। আসলে যারা জুলাই গণ অভ্যুত্থানে যারা পরাজিত হয়েছে তাদের নাম্বার 1 টার্গেট ছিল জুলাইতে যারা অ্যাক্টিভ, যারা ছাত্র সমন্বয়ক, ছাত্রনেতা ছিল বা সুশীল সমাজ বা আমাদের মতো শিল্পী সমাজের যারা জুলাইকে ধারণ করেছিল যে সেই মুহূর্তে আমরা জুলাইয়ে গণ অভ্যুত্থানের পক্ষে ফ্রন্ট লাইনে, সেটা সোশ্যাল মিডিয়াতে হোক, সেটা রাস্তায় হোক ছিল, সেই মুখগুলোকে কীভাবে কলঙ্কিত করা যায়। এবং সেটার জন্য তারা একটা খুব সুন্দর কনস্পিরেসি থিওরি দাঁড় করিয়েছে যে একটা ডিপ স্টেট ছিল, ইলুমিনাটি, একটা ইলুমিনাটি গ্রুপ ছিল, সেটা আমেরিকার নেতৃত্বে বা আমেরিকার ফান্ডিংয়ে তারা আওয়ামী লীগের এগেনস্টে কনস্পিরেসি করেছে এবং একটা বিশাল ফান্ডিং ডিস্ট্রিবিউট হয়েছে প্রায় 29 মিলিয়নের মতো। এই গল্পটাকে আমাদের পাশের দেশের থেকে, স্পেশালি তাদের 2-একটা পোর্টাল, স্পেশালি নর্থ ইস্ট নিউজ নামে একটা পোর্টাল থেকে খুব রিসেন্টলি 8টি পর্বে সাজানো হয়েছে। কি একজন নন্দী এবং এনায়েত করিম নামে 2জন সাংবাদিক এটাকে তারা ফলাওভাবে প্রচার করেছে এবং আওয়ামী লীগের যে প্রোপাগান্ডা পোর্টালগুলো আছে সেগুলোর মধ্যে ফলাওভাবে এটাকে ছাপানো হচ্ছে বা এটাকে ওই পোর্টালগুলোর মাধ্যমে দেশের মানুষের কাছে এটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। ইটস ফানি যে ডিপ স্টেট হচ্ছে সেই যখন কেউ হেরে যায়, যখন তার কোনো গল্পই আর টিকে না, তখন সে এই ধরনের আজগুবি গল্পের একটা সূচনা করে। আওয়ামী লীগ বা যারা পরাজিত হয়েছে এই শক্তিটা, তারা যদি আবার বাংলাদেশে ফিরে আসতে চায়, তাদেরকে সবার আগে তাদের কি ভুলগুলা হয়েছিল সেগুলাকে আইডেন্টিফাই করতে হবে। তাদের দুর্গের ভিতরে কোন মানুষগুলা ছিল যাদের ভুল ডিসিশন বা ভুল ব্যাখ্যার কারণে দল হিসেবে, বাংলাদেশের সবচেয়ে পুরাতন দল হিসেবে এত বছর রাষ্ট্র ক্ষমতায় থেকে স্বাধীনতার সময় যে দলটা নেতৃত্ব দিয়েছিল সেই দলটা হয়েও তাদের পরাজয় এত লজ্জাস্করভাবে, এত চরমভাবে হয়েছে, এটা তাদেরকে বিচার করতে হবে। এবং এটা যদি তারা না করে, ওই যে আমি বললাম, দল হিসেবে তাদের ফিরে আসার পথটা অনেক বেশি কঠিন হয়ে যাবে। আওয়ামী লীগ কি কখনো চিন্তা করেছিল যে আওয়ামী লীগ দল হিসেবে নিষিদ্ধ হয়ে যাবে? একটা নিষিদ্ধ হয়ে তারা আবার ফিরে আসবে, তাদের কোনো দল, তাদের এই মুহূর্তে রাস্তায় বা বাংলাদেশের ভিতরে তাদের কোনো কার্যক্রম নাই, তারা শুধু ফেসবুক দিয়ে, তারা শুধু ইউটিউব আর ফেসবুক দিয়ে তারা ফিরে আসবে? এটা এত সহজ? 18-19 কোটি মানুষ চুপচাপ তাকায় তাকায় দেখে থাকবে। তারা কি ভিডিও ফুটেজগুলো দেখে না? তারা কি ছবিগুলো দেখে না? হ্যাঁ,
এটা ঠিক যে সেই মুহূর্তে আওয়ামী লীগের এগেনস্টে আওয়ামী লীগের যারা মানে শত্রু ছিল বা আওয়ামী লীগের বিপক্ষে যারা ছিল তারা যে যার মতো করে চেষ্টা করেছে আওয়ামী লীগের যাতে পতন হয়। কিন্তু কে করবে না? আওয়ামী লীগ যদি সেই মুহূর্তে বিরোধী দল থাকতো বা এই যে এখন যেমন একটা মানে বিরোধী জায়গায়, বিরোধী দলের জায়গায় তাদের একটা অবস্থান, তারা চেষ্টা করতেছে না? হ্যাঁ, জামাতের মতো চেষ্টা করছে, শিবিরের মতো চেষ্টা করছে, ছাত্র সমন্বয়করা তাদের মতো চেষ্টা করছে। কিন্তু আসলে জনগণ কেন তখন মাঠে নামছিল? কেন জনগণ তখন তাদের জান মাল সব কিছুকে উপেক্ষা করে তারা রাস্তায় গুলির সামনে চলে গেছিল? এই জিনিসটা আওয়ামী লীগকে বুঝতে হবে। এটা যদি আওয়ামী লীগ না বুঝে, হাজার চেষ্টা করলো, আরাফাত, নানক, পলক তো নাই, কি জানি নফেল বা তাদের যে এই প্রোপাগান্ডা উইংয়ে আছে, এই রোকেয়া প্রাচী থেকে শুরু করে বা কি যারাই আছে, কোনো লাভ হবে না। আপনারা হাজার চেষ্টা করতে পারেন, কিন্তু হয় দেশ গৃহযুদ্ধে যাবে, নয় আপনারা যেভাবে পরাজিত আছেন এভাবেই পরাজিত থাকবেন। আপনাদেরকে আপনাদের ভুলগুলাকে আইডেন্টিফাই করতে হবে, আপনাদেরকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে, আপনাদের বিচার হইতে হবে, তাইলে ফিরে আসতে পারবেন, নয়তো পারবেন না। আপনারা চেষ্টা করে দেখতে পারেন, বাংলাদেশ হয় গৃহযুদ্ধে যাবে, আর নয়তো আপনাদের পজিশন যা আছে তাই থাকবে। আপনারা আছে এই নর্থ ইস্ট নিউজ বা ওই যে পোর্টালগুলা রাজগবি গল্প যতই বানান, হ্যাঁ কিছু মানুষ এগুলাকে হয়তো বা বিশ্বাস করবে, আপনাদের উপরে যাদের অন্ধবিশ্বাস, বা দেশের আপামর জনগণ দে আর ভেরি স্মার্ট, অ্যান্ড এই জেনারেশনকে তো এই গাঁজাখড়ি গল্প খাওয়াইতেই পারবেন না, বিকজ তারা 10 জায়গা থেকে এটা ক্রস চেক করবে, এবং যখনই ক্রস চেক করবে সকল মিথ্যা ধরা পড়ে যাবে। আর 71-এর চেতনা, আমি নিজে একজন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, 71-কে আপনারা যেভাবে ধারণ করে আমি কোনো কম অংশে ধারণ করি না, কিন্তু 71-কে আমরা বেচি না। প্রবলেম হয়ে গেছে, আপনারা 71-কে বেচছেন, আপনারা ওই চেতনাকে এখনও বেচার চেষ্টা করেন। আমরা যারা মুক্তিযুদ্ধ দেখি নাই, তারা 2টা গণ অভ্যুত্থান দেখছি, 90 আর 24। 90-এর সময় একদম কিশোর ছিলাম, আর 24-এ আমরা মানে মধ্যবয়সী। বাট এই জেনারেশন তারা কিন্তু একটা গণ অভ্যুত্থানই দেখছে, এবং ওই গণ অভ্যুত্থানটা তারা সক্রিয়ভাবে পার্টিসিপেট করছে। ওদেরকে গাঁজাগড়ি গল্প দিয়ে আপনি বুঝাতে পারবেন না। ওকে বুঝাতে হলে সত্যের ভিত্তিতে, যুক্তির ভিত্তিতে, বস্তুনিষ্ঠভাবে বুঝাতে হবে। তাই আবারও বলবো, যেই পথে আপনারা হাঁটতেছেন, এই পথে একটা শব্দই আপনাদের জন্য লেখা, পরাজয়। না, আমাদের শিল্পী সমাজ কি, আমাদের আসলে বুক পেট নাই। প্রবলেম হয়ে গেছে। আমি সবসময় বলি যে রাজনৈতিক দলগুলা বাংলাদেশের সবসময় শিল্পীদেরকে তাদের বাম আর ডান পকেটে রাখতে চায়, কারণ জানে যে শিল্পীদেরকে সবাই চিনে, শিল্পীদের দিয়ে কিছু করালে এটার প্রচারটা ভালো হয়। আর আমরা শিল্পী সমাজ একটা প্লট, এই অল্প কয়টা টাকা, 2টা বিদেশ সফর বা একটা পদের জন্য আমরা আমাদের সত্তাকে বিকিয়ে দেই। শিল্পী হওয়ার কথা রাষ্ট্রের, কিন্তু আমরা হয়ে যাই শিল্পী দলের। এবং যার কারণে 24-এর সময় যখন গুলি চলেছিল, তখন আমাদের একটা বিশাল অংশ বাংলাদেশের পক্ষে দাঁড়িয়েছিল, কিন্তু পরবর্তীতে ওই যে ভয়টা আবার কাজ করা শুরু করেছে, এবং এই যে প্রোপাগান্ডা চলছে যে $29 মিলিয়ন US এইডের মাধ্যমে শিল্পীদের পকেটে গেছে, এই গেছে ওই গেছে, সবাই ভয় পেয়ে গেছে যে আল্লাহ আমাকে না আবার টার্গেট, আওয়ামী লীগ যদি চলে আসে তখন কী হবে? তখন তো আমাকে আবার দেশ ছেড়ে পালাইতে হবে বা জেলে ভরবে। আমরা ভয় পেয়ে গেছি। আর এই ভয়টা যে আমরা পেয়েছি, এটা একদিনে হয় নাই। এই ভয়ের সংস্কৃতিতে অনেক বছর ধরে, শুধু যে আওয়ামী লীগ করছে তা না, আওয়ামী লীগের আমলে যে অন্যান্য দল ছিল তারাও করেছে। এবং এই মুহূর্তে আমরা দেখেছি যে কয়েকদিন আগে সংরক্ষিত নারী আসনে বিএনপির অনেক শিল্পী তারা নমিনেশনের জন্য চেষ্টা করেছে, যদিও কেউই পায়নি। বিএনপি একটা অত্যন্ত প্রজ্ঞার সাথে একটা ডিসিশন নিয়েছে যে কোনো শিল্পীকে এবার নমিনেশন দেওয়া হবে না। শিল্পী শিল্প চর্চা করবে, সে একটা দলকে সাপোর্ট করতে চায়, করতেই পারে ব্যক্তিগতভাবে, বাট তার জায়গাটা শিল্পের মধ্যেই থাকুক। রাজনীতির ময়দানে রাজনীতিবিদরাই উঠুক, রাজনীতিবিদরাই রাজনীতিকে পরিচালনা করুক। তো আমাদের শিল্পী সমাজ, ওই যে আমি বললাম যে আমরা আসলে মানে সব সময় তো একটা নাজুক জায়গায় থাকি। আমাদের বাংলাদেশ মিডিয়ার অবস্থা তো ভালো না। বাংলাদেশের হাতে গোনা 2-1 শিল্পী ছাড়া কারো অবস্থায় কিন্তু আর্থিকভাবে অত সচ্ছল না। তো আমাদেরকে বিভিন্ন সময় করুণায়, বিভিন্ন সময় সাহায্যের হাত পেতে থাকতে হয়, এবং যার কারণে
আমাদের মেরুদণ্ডটা অনেক ক্ষয় হতে 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 এটা নুয়ে পড়ছে। তো যার কারণে আমরা সবসময় দাঁড়াতে পারি না। বাট আমার মনে হয় সামনের জেনারেশনগুলা বা আমাদের জেনারেশনের শিল্পীরা সেটা থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে। কতটুকু আমরা পারবো সেটা তো সময় বলে দিবে। আশা করি আশা থাকবে বাংলাদেশের শিল্পীরা রাষ্ট্রের হবে, কোনো দলের হবে না। অন্তর্বর্তী সরকারের আমলে একটা চেষ্টা করা হয়েছে, স্পেশালি সাংস্কৃতিক মন্ত্রণালয় মোস্তফা সরোয়ার ফারুকীর নেতৃত্বে কিছু খুব সময় উপযোগী রিয়েলিস্টিক ডকুমেন্টারি আমাদের সামনে নিয়ে আসছে। একটা জুলাই জাদুঘর করেছে, যে জাদুঘরটা এখনও জনগণের জন্য উন্মুক্ত করা হয়নি, সেটা নিয়েও অনেক কনস্পিরেসি। বাট ওই যে বললাম যে জুলাইয়ের চেতনাকে কলুষিত করার জন্য শুধু জুলাইতে যারা পরাজিত হয়েছিল তারা না, যারা পরবর্তীতে ক্ষমতায় এসেছে বা আসতে চায় তারাও জুলাইয়ের ওই স্পিরিটটাকে ভয় পায়। ওরা সবাই চিন্তা করতে চায় এটা একটা দুঃস্বপ্ন ছিল। এই যে সংসদে দাঁড়িয়ে সরকারি দল বিরোধী দল সবাই যে চিৎকার করতেছে, তর্ক করতেছে, এই যে তারা এটার পেছনে যে আসলে ওই জুলাইয়ের শহীদরা, ওই জুলাইয়ের আহত মানুষগুলার রক্ত, সেই অধিকারটা তাদের এনে দিয়েছে, এটা অনেকে তারা ভুলে গেছে বলেই হয়তো জুলাইয়ের শহীদদের আহতদের নিয়ে এখন কোনো কথা নাই। আর ভুলে যাওয়ার কারণ তো থাকবে, এই সংসদের এখন অনেক বড় বড় নেতা তো জুলাইয়ের সময় দেশেই ছিল না। জুলাই পরবর্তীতে তারা তো দেখেই নাই যে ওই মানুষগুলো যারা গুলি খাইছে তারা কিভাবে মারা গেছে বা যারা আহত হয়েছে তাদের কি হয়েছে। তো তারা সেই চেতনাটা কিভাবে ধারণ করবে, তাই না? তারা তো উড়ে এসে জুড়ে বসে গেছে। হ্যাঁ, ভোট হয়েছে, ভোটে মানুষ ভোট দিছে, মানুষ তো ভোট দিতে যাবেই। কারণ ভোটে যদি আমার দ্বারায় বদনা আর হারিকেন, আমার তো একটাকে ভোট দিতে হবে যদি আমি ভোট দিতে যাই। তারা ভোট পেয়েছে, কিন্তু ভোট পেয়েই যদি তারা মনে করে যে না, তারা আসলে সব কিছুকে অমিট করে দিতে পারবে, তাহলে তারা ভুল করবে এবং ওই ভুল থেকে ভুলের মাসুল তারা দিবে। তখন যদি তাদের শিক্ষা হয়, আমি শুধু এতটুকুই বলবো, সব মিথ্যা হইতে পারে, কনস্পিরেসি থিওরি থাকতে পারে, বিভিন্ন ভেস্টেড গ্রুপ থাকতে পারে যারা চাইছিল পরিবর্তনটা আসুক। বাট সবচেয়ে বড় সত্যটা কি জানেন? সবচেয়ে বড় সত্যটা হচ্ছে কোটি জনতা রাস্তায় নেমেছিল। এটাকে যতই আপনি ইগনোর করার চেষ্টা করেন, যেই ফুটেজ, যেই ছবি মানুষের চোখের সামনে আছে বা ছিল, সেটাকে আপনি ইগনোর করতে পারবেন না। আপনি এটাকে দাবি তো করার চেষ্টা করতে পারেন, যেটা এখনও চলছে, বাট সেটা সময়ে সময়ে সামনে চলে আসবে। পিলখানা আসে নাই 2009 এতগুলা অফিসারকে মেরে, বহু বছর প্রহসনের তদন্তের নামে পিলখানাকে আপনারা দাবিত করতে রাখার চেষ্টা করেন নাই? কী লাভ হয়েছে? সেইটা এত বছর পরে এসে তদন্ত রিপোর্টে সবই চোখের সামনে চলে আসছে। হ্যাঁ, এটার বিচার হবে কি হবে না জানি না। আমাদের মতো যারা আমরা আপনজন হারাইছি তারা আমরা চিৎকার করে যাব এদিক দিয়ে ওদিক দিয়ে। বাট বাংলাদেশ যতদিন বেঁচে থাকবে, জুলাইও বেঁচে থাকবে, পিলখানা হত্যাকাণ্ড নিয়েও কথা হবে। ঠিক যেভাবে 71 এখনও আমাদের হৃদয়ে বেঁচে আছে, 90 যেভাবে 90-এর গণ অভ্যুত্থান যেমন বেঁচে আছে, জুলাইও বেঁচে থাকবে। আমাদের কিংবদন্তি পরিচালক ঋত্বিক ঘটকের কোট দিয়ে আজকে শেষ করতে চাই। তিনি বলেছিলেন যে আমি প্রতি মুহূর্তে আপনাকে ধাক্কা দিয়ে বোঝাবো যে এটা কোনো ভেবে বের করা গল্প নয়, বা আমি আপনাকে সস্তা আনন্দ দিতে আসি। সিনেমার কাজ মন জোগানো না, মন জাগানো। ফিল্ম মানে ফুল নয়, অস্ত্র। একজন শিল্পী হিসেবে, একজন ফিল্ম মেকার হিসেবে দেশের পক্ষে কাজ করে যাওয়ার চেষ্টা করব এবং বাংলাদেশের সকল শিল্পীদেরকে বলবো আমরা যাতে আমাদের শিল্পকে ফুল না, অস্ত্র হিসেবে তৈরি করতে পারি এবং সেই অস্ত্র যাতে দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার্থে সবসময় প্রহরীর মতো দাঁড়িয়ে থাকে। ধন্যবাদ।